নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। যা হোক, আজ আমাদের পাঠের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দশম শ্রেণী, অধ্যায় 2। এই অধ্যায়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ শিরোনামে জানব। তাহলে আমরা পাঠ শুরু করি। আমরা জানি 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হয়েছিল। বিভক্ত হয়ে দুটো রাষ্ট্রের জন্ম হয়েছিল, একটা পাকিস্তান এবং আরেকটা ভারত। পাকিস্তান রাষ্ট্র জন্মের পর পাকিস্তান রাষ্ট্রের শাসকেরা আমাদের পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের উপরে তারা অত্যাচার, নিপীড়ন, শাসন এবং শোষণ শুরু করেছিল। ফলে আমরা হয়েছিলাম নির্যাতিত, আমরা হয়েছিলাম শোষিত। এই পরিপ্রেক্ষিতে প্রথম যে আঘাত এসেছিল তোমরা জানো, সেটা হচ্ছে 1952 ভাষা আন্দোলন। 1952 ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে পাকিস্তান সরকার আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল, আমাদের দামাল ছেলেরা সেটা হতে দেয়নি। ফলে আমরা মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছি। এরপরে আরও আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলোর দিকে আমরা যাব না। যেমন হয়েছিল 66 সালে 6 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন। এভাবেই আস্তে আস্তে বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে, আন্দোলনের পরিক্রমায় 1970 সালে এদেশে অর্থাৎ পাকিস্তান আমলে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। আর ওই নির্বাচনে আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। অর্থাৎ প্রাদেশিক এবং কেন্দ্রীয় দুই দিকেই তারা, আঞ্চলিক এবং প্রাদেশিক সব জায়গায় তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। লাভ করার পর পাকিস্তান সরকার এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা দিচ্ছিল না এবং ক্ষমতা না দেওয়ার তারা চক্রান্ত করেছিল। এরই পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান সরকার আমাদের ক্ষমতা দিবে না। ফলে উনি আন্দোলনের ডাক দেন, হরতাল, ধর্মঘট, এ ধরনের আন্দোলন শুরু করেন। এই আন্দোলন দমাতে যে পাকিস্তান সরকার নিরীহ বাঙালিদের অনেক হত্যা করেছিল। বঙ্গবন্ধু এই পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং এই অসহযোগ আন্দোলনের পর উনি দেখলেন যে পাকিস্তান সরকার ক্ষমতা দিচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন এবং এই মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছিলাম। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ইতিহাস বিখ্যাত ভাষণ। 1971 সালে 7ই মার্চ রেড ক্রস ময়দানে বিশাল জনসভায় উনি ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে তিনি মুক্তিযুদ্ধের অনানুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। আমরা এই ভাষণের মাধ্যমে দেখতে পারি বা জানতে পারি যে উনি আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণায় উদ্বুদ্ধ করেছিলেন। যদিও এটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না, এটা ছিল অনানুষ্ঠানিক ঘোষণা। এই 7ই মার্চের ভাষণে উনি আমাদের মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, রক্ত যখন দিয়েছি আরো দিব। এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি
স্লোগানে উনি বাঙালিদের উদ্বুদ্ধ করেছিলেন। এই জন্য এই 6 দফা জাতির বাঙালি জাতির মুক্তি সনদ। 6 দফা এই 7ই মার্চ ভাষণ বাঙালি জাতির একটা দিক নির্দেশনা। এই নির্দেশনার মাধ্যমে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই 7ই মার্চের ভাষণে দেখতে পেলাম যে উনি আমাদেরকে সরাসরি আনুষ্ঠানিক ঘোষণা করেন নাই। আর আনুষ্ঠানিক ঘোষণা না করার পিছনে কারণ রয়েছে। যদি ওই ভাষণে উনি আনুষ্ঠানিকভাবে বাংলার স্বাধীনতা ঘোষণা করতেন, তাহলে অনেক নিরীহ বাঙালি প্রাণ যেত এবং আমরা পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে সুযোগ পেতাম না। ফলে এই 7ই মার্চের ভাষণে উনি আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য যথেষ্ট সুযোগ দিয়েছিলেন এবং তৈরি হওয়ার সুযোগ দিয়েছিলেন। আমরা ওনার ভাষণের মাধ্যমে সবাই সেরকম প্রস্তুতি গ্রহণ করেছিলাম। এরপর আমরা দেখব অপারেশন সার্চলাইট। এই 7ই মার্চের ভাষণের পরে পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল যে বাঙালিরা দমবে না, তারা স্বাধীনতার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তাই এই বাঙালিদের স্বাধীনতা সংগ্রামকে বা স্বাধীনতার স্পৃহাকে মুছে দেওয়ার জন্য তারা নীল নকশা তৈরি করেছিল পাকিস্তান শাসকেরা। এই নীল নকশা অনুযায়ী 1971 সালের 25 মার্চ অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয়েছিল। এই দিন ফার্মগেটে একদল বাঙালি তারা মিছিল করছিল। হঠাৎ করে পাকিস্তানি শাসকেরা সৈন্যরা যারা ব্যারাক থেকে বেরিয়ে এই সমস্ত সৈন্যদের এই সমস্ত আন্দোলনকারীদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল। শুরু হয়েছিল অপারেশন সার্চলাইট। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম সমস্ত ঢাকা শহর তারা অপারেশন সার্চলাইট পরিচালনা করেছিল। আর এই নীল নকশা অনুযায়ী অনেক বাঙালি তারা হত্যা করেছিল। এটা ছিল 25 মার্চ অপারেশন সার্চলাইট। আর এই সার্চলাইটের চালনাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাড়িতে উনি ছিলেন। উনি জানতে পারলেন অপারেশন সার্চলাইটে অনেক বাঙালিকে হত্যা করছে। শেষ পর্যন্ত উনি বাংলার স্বাধীনতা ঘোষণা করলেন। অবশ্য 25 মার্চ রাত 11টার পরে সার্চলাইট শুরু হয়েছিল, কিন্তু উনি যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন তখন কিন্তু 25 মার্চ ছিল না, অর্থাৎ রাত 12টার পরে ডেট চেঞ্জ হয়ে যায়। এই কারণে রাত 1:30টার দিকে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর এই রাত 1:30টা কিন্তু 25 মার্চ নয়, এটা 26 মার্চ, প্রথম প্রহর। এই কারণে আমাদের স্বাধীনতা দিবস 25 মার্চ নয়, 26 মার্চ। আমরা বুঝতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 26 মার্চ প্রথম প্রহারে ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং আমাদের মুক্তিযুদ্ধ তখন থেকে শুরু হয়ে গেছিল। তাহলে আমরা দেখলাম যে অপারেশন সার্চলাইট চালানোর পরেই স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল 26 মার্চ। আর এই স্বাধীনতার ঘোষণা 26 মার্চ তৎকালীন চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরের দিন 27 মার্চ এই একই স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান প্রচার করেছিলেন। তাহলে এইভাবেই আমাদের স্বাধীনতা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরে স্বাধীনতা ঘোষণা করলে চলে না, তাহলে এই স্বাধীনতাকে সঠিক নির্দেশনা দিয়ে তাকে চালনা করতে হয়। আর এই স্বাধীনতাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের শুরু হয়েছিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। তাহলে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 1971 সালের 10 এপ্রিল। এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। আর এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল। তাহলে আমরা বুঝতে পারলাম
মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। আর এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল। তাহলে আমরা এই স্বাধীনতার যে সিঁড়িগুলো আমরা একের পর এক দেখতে পেলাম। যে প্রথম মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলাম, 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণায় উদ্বুদ্ধ করেছিলেন। পরে অপারেশন সার্চলাইট ঘোষণা হলো, আর সার্চলাইট ঘোষণার পরে পরিপ্রেক্ষিতে বাংলা স্বাধীনতা ঘোষণা হলো। আর স্বাধীনতা ঘোষণা করে মুজিবনগর সরকার গঠন 1971 সালের 10 এপ্রিল। এখন এই মুজিবনগর সরকার এর গঠন, মুজিবনগর সরকারের গঠনটা কি ছিল? মুজিবনগর সরকারের গঠন এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল কে? রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী ছিল মোস্তাক আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী ছিল মোস্তাক আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামারুজ্জামান। অর্থমন্ত্রী ছিল এম মনসুর আলী। এ হচ্ছে বঙ্গবন্ধু নেতৃত্বে গঠিত এই মুজিবনগর সরকারের বিভিন্ন পদের বর্ণনা। তাহলে আমরা দেখলাম রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী মোস্তাক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী কামারুজ্জামান এবং অর্থমন্ত্রী ছিল এম মনসুর আলী। এছাড়া সেনাবাহিনী প্রধান ছিলেন এম.এ.জি. ওসমানী। এভাবে এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম মুজিবনগর সরকারের গঠনটা কিরকম ছিল। আমরা দেখলাম গঠনটা এরকম: রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী মোস্তাক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী কামারুজ্জামান এবং অর্থমন্ত্রী এম মনসুর আলী। এভাবে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। মুজিবনগর সরকার গঠনের পর এই সরকার কি কার্যক্রম পরিচালনা করেছিল? এই মুজিবনগর সরকার যে কাজগুলো করেছিল, 1 নম্বর কাজ ছিল তার দেশকে 11টা সেক্টরে ভাগ করা। মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য দেশকে 11টা সেক্টরে তারা ভাগ করেছিল। প্রত্যেক ভাগে একজন করে সেক্টর কমান্ডারকে নিয়োগ দিয়েছিল। আর এই সেক্টর কমান্ডারের অধীনে বিভিন্ন পেশার লোকেরা তারা যুদ্ধ করেছিল। মুক্তিযোদ্ধারা, বিভিন্ন পেশার লোকেরা তারা সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছিল। তাহলে আমরা মুজিবনগর সরকারের গঠনটা দেখলাম এবং কার্যক্রমটা দেখলাম। এই মুজিবনগর সরকারের কার্যক্রমটা ছিল আরও বিস্তৃত, কারণ মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশে এটাই ছিল একমাত্র সরকার। আর এই সরকার সঠিকভাবে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে মুক্তিযুদ্ধকে পরিচালনা করেছিল। এবার আমরা দেখব মুক্তিযুদ্ধে
বিভিন্ন পেশাজীবীদের ভূমিকা, মুক্তিযুদ্ধের জনগণ, সাধারণ জনগণ তারা সমর্থন দিয়েছিল। তারা যার যার অবস্থান থেকে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। জনগণ, মুক্তিযুদ্ধের জনগণ তার যার যার অবস্থান থেকে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সমর্থন দিয়েছিল এবং তারা মুক্তিযোদ্ধাদেরকেও সাহায্য করেছিল। এভাবে এই জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপর পেশাজীবী, 1 নম্বর জনগণ, 2 নম্বর পেশাজীবী। মুক্তিযুদ্ধে বিভিন্ন পেশাজীবী লোকেরা অংশগ্রহণ করেছিল। যে যার অবস্থান থেকে, চাকরিজীবী তার অফিসে থেকে, শিক্ষক তার ক্লাস থেকে ছাত্রদেরকে অনুপ্রাণিত করেছিল, উকিল, ডাক্তার, প্রত্যেক পেশাজীবী লোক তার নিজ নিজ পেশা থেকে তারা মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালিয়েছিল এবং অংশগ্রহণ করেছিল। এভাবে মুক্তিযুদ্ধে বিভিন্ন পেশার লোকেরা অংশগ্রহণ করেছিল। এরপর আমরা দেখব যে রাজনৈতিক দল, যেহেতু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শুধু একটা দলের জন্য নয়, বাংলার মানুষের জন্য, বাংলার সকল মানুষের জন্য, মুক্তির জন্য এই আন্দোলন বা এই সংগ্রাম শুরু হয়েছিল। সেহেতু প্রত্যেক রাজনৈতিক দলগুলো এই মুক্তিযুদ্ধের পক্ষে অংশগ্রহণ করেছিল। প্রত্যেকে এই মুক্তিযুদ্ধের পক্ষে তারা রাজ্যের অবস্থান থেকে এই মুক্তিযুদ্ধের পক্ষে তারা আত্মনিয়োগ করেছিল। 4 নম্বর ছাত্র সমাজ। মুক্তিযুদ্ধে দেশের প্রত্যেক ছাত্র যারা সচেতন ছিল, প্রত্যেক ছাত্ররা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা আন্দোলন করেছে, তারা রক্ত দিয়েছে, সরাসরি অংশগ্রহণ করেছে। এভাবে মুক্তিযুদ্ধে ছাত্ররাও অংশগ্রহণ করেছিল। 5 নম্বর নারী। ছাত্রদের পাশাপাশি নারীরাও কিন্তু এই মুক্তিযুদ্ধে সরাসরি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল। আমরা সেই তারবান বিবি এবং সেতারা বেগম তাদের নাম আমরা জানি। এরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, বীর প্রতীক লাভ করেছিল। এছাড়া আরও ছাত্রছাত্রীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন কলেজ থেকে তারা এই মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন স্লোগান, মিছিল, তারপর আন্দোলন এবং সরাসরি অংশগ্রহণ করেছিল। এভাবে মুক্তিযুদ্ধে ছাত্রীরাও বা নারীরাও অংশগ্রহণ করেছিল। গণমাধ্যম। মুক্তিযুদ্ধের গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। গণমাধ্যম মুক্তিযুদ্ধের ঘটনা, মুক্তিযুদ্ধের চিত্র, মুক্তিযুদ্ধের অবস্থা সম্পূর্ণ তথ্যচিত্র ধারণ করেছিল। তাই ক্যামেরা ধারণ করে এগুলো তারা প্রকাশ করেছিল এবং বহির্বিশ্বকে পাকিস্তানি শাসকদের অত্যাচারের কাহিনী তারা উন্মোচন করে দিয়েছিল এই বিভিন্ন গণমাধ্যম। এই গণমাধ্যমের দ্বারা তারা বাঙালিদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে উদ্বুদ্ধ করেছিল। এই গণমাধ্যমে বিভিন্ন মঞ্চ নাটক, বিভিন্ন সংবাদ, বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা বাঙালিদেরকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিল। এছাড়া আরও আছে প্রবাসী বাঙালি। প্রবাসী বাঙালি এরাও মুক্তিযুদ্ধের অনেক উপকার করেছিল। যারা বিদেশে চাকরি করত তারা এই বাঙালিদের দুঃখে দুঃখী হয়েছিল। তারা এদের অর্থ দিয়েছে, তারা বিদেশে তাদের সরকারকে, ওই দেশের সরকারকে তারা বোঝাতে চেয়েছে যে বাঙালিদেরকে পাকিস্তানিরা নৃশংস হত্যা করছে ইত্যাদি চিত্র তারা সে দেশের সরকারকে তারা বুঝিয়েছে। তারা সে দেশের বিভিন্ন ফন্ড গঠন করে অর্থ চাঁদা তুলে তারা আমাদেরকে, এই বাঙালিদেরকে সাহায্য করেছে। ফলে এই প্রবাসী বাঙালিরাও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বুদ্ধিজীবীরা যারা কবি, সাহিত্যিক,
চিত্র পরিচালক, উকিল, ডাক্তার, যারা বুদ্ধিমান, যারা দেশের প্রথম শ্রেণীর নাগরিক, তারাও এই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে নানা প্রকার কবিতা, গান, গল্প, নাটক, সঙ্গীত, চিত্র পরিচালনা করেছিলেন ইত্যাদি লিখে আমাদেরকে তারা মুক্তিযুদ্ধের পক্ষে উজ্জীবিত করেছিল। তাহলে এই মুক্তিযুদ্ধে আমরা দেখলাম যে বিভিন্ন শ্রেণীর লোকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মানুষের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা আমরা দেখতে পেলাম। এই মুক্তিযুদ্ধে এরপরে আমরা দেখব বিভিন্ন ব্যক্তি, তারা ব্যক্তি হিসেবেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মুক্তিযুদ্ধে। এই ব্যক্তিদের মধ্যে প্রথম যিনি, উনি হচ্ছেন বাংলার অবিসংবিধিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের এই মুক্তিযুদ্ধের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। সেই 1966 থেকে শুরু করি, 52 থেকে শুরু করি, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে উনি বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছিলেন। উনি নিজের জীবনের মান ত্যাগ করে আন্দোলন করেছেন। জীবনে অনেক বছর উনি জেলে কাটিয়েছেন। পরিবারকে উনি সময় দিতে পারেননি, একমাত্র বাঙালিদের জন্য। উনি ইচ্ছে করলে পাকিস্তান সরকারের উচ্চ পদ গ্রহণ করতে পারতেন, করেননি। উনি এই বাংলার স্বাধীনতার জন্য উনি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে প্রমাণ করে গেছেন যে উনি একজন দেশপ্রেমিক সত্যিকারের বাঙালি। এরপর আমরা আরো যে নেতাদের দেখব, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই মুক্তিযুদ্ধের জন্য অনেক কাজ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কামারুজ্জামান, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রত্যেকেই এই বাংলার স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে মুজিবনগর সরকারের যে এরা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, এরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর তাদের এই অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা এই বাংলার স্বাধীনতা অর্জন করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে আমাদের এই স্বাধীনতা কিভাবে অর্জিত হলো, কিভাবে ঘোষণা করা হলো এবং শেষ পর্যন্ত আমাদের এই স্বাধীনতার পক্ষে কারা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রত্যেকের আমরা জানতে পারলাম।